স্বপ্ন, সাফল্য, সম্ভাবনা আর ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আমাদের অনুষ্ঠান ক্যারিয়ার পাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবুর খান, চেয়ারম্যান ড্যাফোডিল গ্রুপ। সবুর ভাই, থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সো আমরা আসলে আমি নিজে না বলে আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে, বা আপনার আসলে ইচ্ছা কি ছিল, স্বপ্ন কি ছিল, বা সাফল্যের দিকগুলোই কোথায়? আসলে ক্যারিয়ারের আমি যেটা প্রথম বলবো যে মানুষের মনে হয় বয়সের সাথে সাথে ক্যারিয়ারের যে এক্সপেকটেশনটা চেঞ্জ হয়। কারণ আমার মনে হয় যে প্রারম্ভিক সময় যখন স্কুলে ছিলাম তখন আমরা 90% ছেলেমেয়েরই টার্গেট থাকে পাইলট হওয়া, কারো বা ডাক্তার হওয়া। তো আমার মনে হয় যে আমার এইমটা পারফেক্টলি গ্রো আপ করেছে যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম। তো বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু আমি সামহাউ আই ডিটারমাইন যে আমি বিজনেস করব, এবং স্বাভাবিকভাবেই যেহেতু ফার্স্ট ইয়ারে আমি ডিটারমাইন করে ফেলেছি যে আমি বিজনেসম্যান হব, এবং সেভাবেই কিন্তু আমি ধীরে ধীরে এগোতে থাকি যে একজন বিজনেসম্যান হওয়ার জন্য আসলে কিভাবে আমাকে প্রস্তুত হতে হবে। তো আমি সেই জন্য বলবো যে আমি ক্যারিয়ারের সম্ভবত প্রিলিমিনারি স্টেজে আই টুক দ্য রাইট ডিসিশন যে টু বিকাম দ্য এন্টারপ্রেনার, এন্ড দ্য সেম টাইমস আই শুড সে দ্যাট আই এম লাকি যেটা আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার অনার্সে কম্পিউটার সায়েন্সে 100 মার্কের একটা সাবজেক্ট ছিল। তো স্বাভাবিকভাবেই ওই সাবজেক্টে আমি 99% মার্ক পাওয়াতে আই টুক দ্য রাইট ডিসিশন যে আমার সম্ভবত কম্পিউটারকে আমি প্রফেশন হিসেবে বেছে নিতে পারি, এবং মাস্টার্স করার আগেই আমি ডিসিশন নিয়ে ফেললাম যে আমি আই উইল ট্রাই মাই বেস্ট যে টু টেক দ্য কম্পিউটার অ্যাজ এ প্রফেশন। মানে কনফিডেন্স লেভেলটা অনেক হাই। সো এটা আপনি কি মনে করেন যে এখন যারা কাজ করছে বা জব মার্কেটে আসতে চায় বা এন্টারপ্রেনার হতে চায় তাদের ক্ষেত্রে কি এই ধরনের ডিসিশনটা এই উচ্চ শিক্ষার পর্যায়ে গিয়ে নেওয়া দরকার, না অনেক সময় আমরা সোসাইটিগতভাবে দেখি যে বাবা মারাই অনেক সময় ঠিক করে দেয়? হোয়াট ডু ইউ থিংক? না, আসলে আমি এই ক্ষেত্রে বাবা মাদেরকে বলবো যে বাবা মারা অনেকটা স্বাধীনভাবে ছেলে মেয়েদের উপর ছেড়ে দেওয়া উচিত। এই কারণেই, তার কারণ হচ্ছে কে কোন প্যাটার্নের প্রতি বা কোন সাবজেক্টের প্রতি ঝোঁক, এটাকে না দেখে যদি বাবা মা তাদের নিজস্ব প্যাটার্ন অনুযায়ী তাকে চাপিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেশনের সম্ভাবনা বেশি দেখা যায়, হতে পারে। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে বাবা মাকে খুব স্বাচ্ছন্দ্যে বাবা মা কিন্তু হায়ার এডুকেশন আগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে কমপ্লিটলি ফ্রিডম দেওয়া উচিত। কেননা মানুষের কিন্তু প্রতিটা স্টেপে স্টেপে তার কিন্তু ডিমান্ড বা তার কি বলা যায় যে এক্সপেকটেশনে কিন্তু পরিবর্তন হয়। যেমন খুব সহজেই কিন্তু একটা ছাত্রছাত্রীকে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে সে প্রথমেই কিন্তু তার স্কুল জীবনে বলবো আমি পাইলট হব, কিন্তু আবার ধীরে ধীরে যদি আপনি তাকে একটু ম্যাচিউরিটি পয়েন্টে আনতে থাকেন তাহলে দেখবেন যে সে আস্তে আস্তে কিন্তু সেগমেন্টাইজ করে ফেলছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো বাবা মাকে যে আসলে উচ্চশিক্ষা এসেই কিন্তু আসলে ক্যারিয়ারটা রাইটলি আসলে পয়েন্ট আউট করা উচিত। এর পূর্বে পয়েন্ট আউট করলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে খুব বেশি ফল পাওয়া যায় না। সো এখন যেটা হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনি আইটি সেক্টরে পায়োনিয়ার বা বাংলাদেশে লোকাল আইটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ম্যানুফ্যাকচারিং দিকে গিয়েছিলেন। সো এই সেক্টরটা এখন কোন দিকে যাচ্ছে, বা এই সেক্টরে ছেলেপেলেরা কিভাবে আসতে চাচ্ছে? না, আমি মনে করি যে বাংলাদেশে আইটি সেক্টরে কিন্তু মাঝে একটা সময় গিয়েছিল 96 থেকে 2000 পর্যন্ত ব্যাপক আগ্রহ ছিল, বাট সামহাও যে কোনো কারণেই হোক সম্ভবত আমাদের ডিসিশন মেকারদের কিছু রাইট ডাইরেকশনের অভাবে 2000 থেকে 2004-5 সাল পর্যন্ত কিন্তু আইটি সেক্টরে আমরা কিছুটা অনাগ্রহ লক্ষ্য করতে পেরেছি। বাট এখন আবার আমরা খুব আশাবাদী 2006 সালের পরে কিন্তু আইটি সেক্টরের প্রতি সারা পৃথিবীতে যেমনি ভাবে বোমিং ইন্ডাস্ট্রি হিসাবে আমার মনে হয় স্বীকৃতি লাভ করেছে, ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ারে কিন্তু এখন আইটি সেক্টর ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এন্ড আমি মনে করি প্রায়োরিটি পাচ্ছে ছাত্রছাত্রীদের। এবং এটা অবশ্যই লোকাল এবং আন্তর্জাতিক সর্বক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করছি যে তথ্য প্রযুক্তি ছাড়া সম্ভবত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ চয়েস। মানে এখন টেকনোলজি ছাড়া মুভ করা, মানে আমি যদি ব্যবসায়ী হতে চাই আই নিড টু ডেভেলপ মাই ক্যারিয়ার থ্রু দ্য টেকনোলজি। আমি যদি মনে করি যে না আমি চাকরি করব, সেই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ছাড়া কোনো গতি নাই। এবং একইভাবে আমি মনে করি একজন তথ্য প্রযুক্তি ব্যবসায়ী বা তথ্য প্রযুক্তি প্রফেশনাল খুব সহজেই কিন্তু যে কোনো পেশায় নিজেকে কিন্তু সম্পৃক্ত করা সক্ষম হয় ডিউ টু ডিপেন্ডেন্সি অফ দ্য টেকনোলজি। কথা বলছিলাম যে আইটি সেক্টরের প্রসপেক্ট নিয়ে। সো এখন আমরা যেটা দেখছি, যারা অনেকে বলে থাকেন যে গার্মেন্টস এর পরে কিন্তু আইটি গ্রাজুয়েটদের একটা বিশাল সম্ভাবনা, বা আমাদের দেশের বিভিন্ন সফটওয়্যার বা আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড প্রোডাক্টের একটা বিশাল ডিমান্ড হতে পারে ইন ফিউচার। সো এই ক্ষেত্রে এটার ব্যবসায়িক দিকটা বা এটার প্যাটেন্ট বা এটার মার্কেটিং এর দিকে আমাদের ছেলেরা কতটুকু আগ্রহী? বা আমরা অন্যভাবে যদি বলি যে অনেক সময় দেখা যায় আইটি গ্রাজুয়েটরা একটু ব্যবসায় জ্ঞানের অভাবে অনেক সময় এগিয়ে যেতে পারছে না। এই ক্ষেত্রে আপনি অ্যাজ এ এডুকেশন ইনস্টিটিউট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট আপনি কি সাজেশন বা আপনার কি? আমি আপনার সাথে দুইটা ব্যাপারে একমত। প্রথম কথাটা হচ্ছে যে আসলে আইটি সেক্টরে যারা মানে উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায়
তাদের অনেকের পক্ষে সম্ভব হয় না বিভিন্ন জ্ঞানের অভাবে যে কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়। তো আমি মনে করি যে এটা অবশ্যই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে ব্যাপক ভূমিকা নেওয়া উচিত, কেননা আমরা যেহেতু সরকারের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এই ধরনের ইন্ডিভিজুয়াল সেক্টরে কোনো ইনকিউবেটর সৃষ্টি করা বা তৈরি করার প্রতি আমরা এখনো কোনো লক্ষ্য দেখছি না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি, যাতে করে পাশ করার সাথে সাথেই ছেলে মেয়েরা একজন উদ্যোক্তা হিসাবে সেটা যাত্রা শুরু করতে পারে। সেই ধরনের বিজনেস ইনকিউবেটর স্থাপন করার প্রক্রিয়া আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। আমরা আশা করি যে উইদিন 6 মান্থ আমরা এটা শুরু করতে পারবো, কারণ এছাড়া আমি যেটা মনে করি যে আসলে এদের পক্ষে সাকসেসফুল সম্ভব না, বিকজ আমরা দেখছি যে টেকনিক্যালি অনেক সাউন্ড বা একটা খুব সুন্দর সফটওয়্যার বা খুব ইফেক্টিভ সফটওয়্যার ইউজ করেছে বা আবিষ্কার করেছে বা তৈরি করেছে, কিন্তু দেখা যাচ্ছে হি অর শি ডাজন্ট নো হাউ টু মার্কেট ইট অর হাউ টু মেক এ প্যাটেন্ট বা ব্র্যান্ড ইট ইত্যাদি ইত্যাদি। একইভাবে আমি বাংলাদেশের বিজনেস যারা কমিউনিটিতে ডমিনেট করে তাদের প্রতি আমি লক্ষ্য করে বলবো যে তাদের কিন্তু লট অফ অ্যাক্টিভিটিস আছে যেগুলো কম্পিউটারাইজেশন এখনো হয়নি, কারণ 90% কোম্পানি কিন্তু আমি বলবো তারা যে অটোমেশন বলতে যা বোঝায়, হয়তো অনেকেই বলবে যে আমি আমার অ্যাকাউন্টস কে কম্পিউটারাইজ করেছি বা কেউ কেউ বলবে যে আমি আমার ডকুমেন্টেশন কে কম্পিউটারাইজ করেছি, বাট আলটিমেটলি কিন্তু যেটাকে অ্যাকাউন্টেবিলিটি বলতে যেটাকে বোঝা হয় A to Z, সেখানে কিন্তু 90% কাজ এখনো কিন্তু কম্পিউটারাইজ হয়নি। সো এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের বিজনেস সেক্টর বা ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশের এই তরুণ উদ্যোক্তাদেরকে লক্ষ্য করে তারা যদি ওপেনলি ইনভাইট করে যে আমি আমার এই অ্যাক্টিভিটিস গুলো কম্পিউটারাইজ করতে চাই, তাদেরকে ইন্টার্নশিপ ফ্যাসিলিটির মাধ্যমে হোক, জব প্লেসমেন্ট ফ্যাসিলিটির মাধ্যমে হোক, বা যে কোনো ভাবে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইনভলভমেন্টের মাধ্যমে হোক, এইটাকে যদি একটু ওপেন করে দেয়, আমার কেন জানি আমার খুব দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সত্যিকার অর্থে গার্মেন্টস এর এমনকি গার্মেন্টস কে এক্সিড করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশের ছেলেমেয়েরা রাখে। কেন আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে বাংলাদেশ কিন্তু আইটি আউটসোর্সিং এ যারা ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং করে, মানে যাদের আসলে বলা যায় যে ঘরে বসে যারা শুধুমাত্র একটি পিসির মাধ্যমে আউটসোর্সিং করে, তারা কিন্তু সারা পৃথিবীতে এখন নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আপনি ধরে নেন যে XYZ একটা ইন্ডাস্ট্রি বা কোন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সে তার এক্সপোর্টকে ডাবল ডিজিট বা ডাবল বা ট্রিপল করতে চায়, টেকনোলজিকে ব্যবহার করে সেই ক্ষেত্রে সে কিন্তু খুব সহজেই কোন একটি বিশ্ববিদ্যালয়ের আইটি ফ্যাকাল্টির সাথে সে কিন্তু ইনভলভ হতে পারে, এবং সেখানকার ফ্যাকাল্টি এবং ছাত্রদেরকে ইনভলভ করবে, তাদের এক্সপার্টিসকে ইনভলভ করে তারা যদি মনে করে যে তাদের এই টোটাল অ্যাক্টিভিটি কিভাবে আসলে ডাবল বা ট্রিপল গ্রোথ করা যায়, এবং আমি মনে করি খুব সহজেই সম্ভব। কারণ আমরা কিন্তু যদি মালয়েশিয়া বা আজকে যদি চায়না বা অন্যান্য কোরিয়া অন্যান্য দেশের দিকে তাকাই, তাহলে তাদের কিন্তু 90% ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবেই বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে তারা তাদের অ্যাক্টিভিটিস গুলোকে ডাবল বা ট্রিপল লেভেলে নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলবো এখনো শুরু হয়নি, বাট আমি মনে করি আমরা যতটুকু জানি যে আপনি বাংলাদেশের প্রথম আইটি সেক্টর নিয়ে অনেক কাজ করেছেন, প্লাস আইসিটির একটা টাস্কফোর্স ইয়েতেও ছিলেন পলিসি মেকিং এ। সো এই ক্ষেত্রে আপনিও কি কিছু স্ট্র্যাটেজি ইনপুট দিতে চান বা অ্যাডভাইস করতে চান আমাদের এন্টারপ্রেনারদের এট দ্য সেম টাইম যারা আপকামিং ক্যারিয়ারিস্ট আসবে এই প্রফেশনে? আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি আবারও বলবো যে বাংলাদেশের উদ্যোক্তাদের একটা সবচেয়ে বড় সুযোগ যেহেতু আমাদের এখানে আছে, কারণ আমাদের ছেলেরা খুবই মেধাবী, তারা তাদের প্রজেক্ট গুলো তাদের অ্যাক্টিভিটিস গুলো ব্যবসায় তারা যদি ওপেনলি ইনভাইট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্লেসমেন্টের মাধ্যমে, এবং তারা টার্গেটও দিয়ে দিতে পারে যে আমার এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলেই শুধুমাত্র আমি এই পরিমাণ অর্থ, লোকাল ইনোভেশনকে আরো, আমার মনে হয় যে লোকাল ইনোভেশনকে তারা যদি এনকারেজ করে, আমার কেন জানি মনে হয় যে তাদের নিজেরাও তারা কল্পনা করতে পারবে না যে তাদের যে বর্তমান যে বিজনেস গ্রোথটা আছে সেটা কিন্তু অসম্ভব বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে লট অফ ব্যবসায়ী, যেমন আমি একটা কথা বলি যে আজকের যে ইন্টারনেটের যে প্রযুক্তি বা মোবাইলের যে প্রযুক্তি, একজন ব্যবসায়ী ঘরে বসে সমস্ত অ্যাক্টিভিটিস সে কিন্তু অবজার্ভ করতে পারে। আমরা এই কথাই আসতে যাচ্ছিলাম যে ডিজিটাল মার্কেটিং বা এই যে অল্টারনেটিভ মিডিয়ার, সেটাও কিন্তু টেকনোলজির মাধ্যমেই হচ্ছে। এবং আমি আমার দৃঢ় বিশ্বাস যে আসলে শুধু ওয়ার্ল্ড মার্কেটও, ওয়ার্ল্ড যদি আমি টেকনোলজিকে দেখি সেখানে কিন্তু এমন লট অফ ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে যেগুলোকে আমরা কিন্তু সহজেই ইনভলভ করে বাংলাদেশি টেকনোলজি প্রেমী ছাত্রছাত্রীদেরকে দিয়ে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ খুব সহজেই গ্লোবাল মার্কেটকে সহজেই রিচ করা সম্ভব। আমরা কথায় যাওয়ার আগে একটা ইন্টারভিউ দেখে নিচ্ছি। তথ্য প্রযুক্তি মূলত একটা গ্লোবাল একটা এজেন্ডা হয়ে গেছে, যেটা দিয়ে দেশের সামগ্রিক অর্থনীতিতে অনেক বেশি ভ্যালুয়েট করা সম্ভব। স্পেশালি আমরা যদি দেখি যে মোবাইল ফোনের যে পেনিট্রেশন হয়েছে এবং ইন্টারনেটের যে পেনিট্রেশন হয়েছে, সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ইভেন ট্যুরিজমে প্রচুর পরিমাণে কাজ করার অপরচুনিটি তৈরি হচ্ছে। স্পেশালি ছোট ছোট যারা এন্টারপ্রেনিয়ার আছেন তারাও বিভিন্ন ধরনের সেবা নিয়ে সামনে এগিয়ে আসতে পারেন, যেটা দিয়ে বিজনেস হিসেবেও তারা সাস্টেইন করতে পারেন। এবং অনেক ধরনের ডেভেলপমেন্টের যেসব সেবা আছে, যেমন ধরেন হিউম্যান রাইটের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার,
বা এগ্রিকালচার লাইভলিহুডের জন্য যে ধরনের তথ্যের দরকার সেগুলো মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যেতে পারে, এবং অলরেডি এগুলো পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের টেলিফোন কোম্পানি এবং প্রাইভেট অনেক অর্গানাইজেশন এগুলো প্রোভাইড করছে। তবে আগামীতে আমরা এই ক্ষেত্রে আরো যদি ইয়াং এবং নতুন একটা প্রজন্মকে পাই, সেক্ষেত্রে আরো বেশি ইনোভেটিভ আইডিয়া আসতে পারে বলে আমি মনে করি। সবুর ভাই, আপনি দেখলেন যে এখানে একজন ইয়াং এন্টারপ্রেনার, ওনারা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছেন রুরাল। আপনি কি মনে করেন যে এই আইসিটি সেক্টরটা আমাদের গ্রামে গঞ্জের দিকে কিভাবে যেতে পারে, বা গ্রামের উন্নতির ক্ষেত্রে কিভাবে ইকোনমিতে হেল্প করতে পারে? আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রযুক্তি যেভাবে আমরা এখন কনফিডেন্ট লেভেলে চলে আসছে, আমরা যদি আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা প্রযুক্তিকে পৌঁছে দিতে চাই, এডুকেশনকে পৌঁছে দিতে চাই, স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে চাই, এবং বিজনেস থেকে আরম্ভ করে কমোডিটিতে কিভাবে তারা কন্ট্রিবিউট করতে পারে, একজন লোক আর্নিং এ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ঘরে ঘরে এখন কিন্তু আসলে পৌঁছে দেওয়া সম্ভব। এবং আমরা মনে করি বাংলাদেশের যে আমরা 16.5 কোটি লোক, এই টোটাল জনগোষ্ঠীকে কিন্তু আমরা ইকোনমিতে ইনভলভ করতে পারি শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সরকার অবশ্যই আমন্ত্রণ করা উচিত বা সুযোগ করে দেওয়া উচিত, যাতে ব্যবসায়িক সেক্টরে যারা যারা কন্ট্রিবিউট করছে তাদেরকে ওপেনলি এই সুযোগটুকু করে দেওয়া, মানে আইন করে দেওয়া। কারণ আমি ব্যক্তিগতভাবে বলি, যদি আমি আমার প্রতিষ্ঠান থেকে কিন্তু সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমি শিক্ষাকে কিন্তু অনলাইনে আমি নিয়ে আসতে পারবো। যাদের পক্ষে সম্ভব না স্কুলে যাওয়া, বা যাদের পক্ষে সম্ভব না যে তথাকথিত কি বলে যে প্যাটার্নাইজ শিক্ষা গ্রহণ করা, তাদেরকে কিন্তু আমি তাদের কিন্তু আমি প্রত্যেকটি আমি কিন্তু আমার একটি ক্লিকের মাধ্যমে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার যদি আইন করে না দেয়, বা সরকার যদি ফ্যাসিলিটিতে, আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার এখন আর প্রয়োজন নেই। কারণ আমরা জানি যে মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে এখন কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার ডান। এখন প্রয়োজন হচ্ছে সরকারের অনুমতি দেওয়া, যে যাদের এই ধরনের এবিলিটি আছে, প্লিজ লেট দেম গো, উইল জাস্ট নট হেল্প ইউ বাট উইল নট প্রোটেক্ট ইউ, ইউ ক্যান জাস্ট মুভ অ্যান্ড ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য গ্রাসরুট লেভেল। তো আমি মনে করি যে ডেফিনেটলি আমি মনে করি রুরাল সেক্টর থেকে আরম্ভ করে, যেমন এখন যেমন গ্লোবালি আউটসোর্স হচ্ছে, তখন আমাদের দেশের থেকে আমরা আউটসোর্স করব ক্যাপিটাল টু রুরাল, এরকম। এখন আমি যেমন ব্যক্তিগত উদ্যোগ থেকে আমি ভয় পাই যে আমি যখন এই বিস্তারটা করব, তখন যদি সরকার সেই ক্ষেত্রে এসে বলে যে এটা তো বাংলাদেশের কোনো পলিসিতে নাই, হাউ ইউ জাস্ট গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট, কিভাবে তুমি অনুমতি পেলে, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমাকে বিব্রত, স্বাভাবিকভাবে। আর আরেকটা ব্যাপার না বললেই নয়, যে তথ্য প্রযুক্তির ভালো দিকগুলোকে সাথে নিয়ে কিন্তু বেশ কিছু দুর্নীতি পরায়ণ লোক কিন্তু এই সুযোগটুকু গ্রহণ করে বহু মানুষের, আমি মনে করি বহু মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, যেগুলো কিন্তু আমি মনে করি যে অনেকের জন্য ভীতিকর হয়ে যাচ্ছে। এবং আমরাও কিছুটা বলবো যে আমরাও কিছুটা কিন্তু আসলে ভয় পাই যে একটা ভালো উদ্যোগ নিতে গিয়ে অনেক সময় দেখা গেল যে আর 10টি প্রতারণামূলক অ্যাক্টিভিটির সাথে যদি আমাদেরকে ইনভলভ করে ফেলে, তাহলে আমরা কিন্তু বিব্রত অবস্থায় পড়ে যাব। ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে আমরা সবাইকে জিজ্ঞেস করে থাকি অ্যাজ এন এন্টারপ্রেনার বা অ্যাজ এ টিচিং প্রফেশনে বা কর্পোরেট হাউসেও, যে হোয়াট ইউ থিঙ্ক লিডারশিপ এন্ড ভার্সেস বসেস, বা বস এন্ড লিডারশিপের মধ্যে পার্থক্যটা কি, বা আপনি এই হিসাবে নিজেকে কি কোন তরিকায় দেখেন? বা আসলে এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো, একজন বস বা একজন লিডার, আমি বস বলবো একটি প্যাটার্ন, লিডার মিন্স তাকেই বলা হয় যে আসলে গ্রাসরুট লেভেলে, মানে এন্ট্রি লেভেল থেকে আরম্ভ করা প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীর সাথে কাজ করে কাজটা আদায় করে নিতে পারে এবং তাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগটুকু তৈরি করে দিতে পারে, তাকে বলা হয় ডেফিনেটলি লিডার। আর বস বলতে আসলে আমরা যেটা বুঝি যে আসলে তাকেই বস বলি আমরা, বা ওই মনোভাবটুকু আনি যে আসলে সবার সাথে মিশতে পারে না, বা নিজের কি বলা যায় যে আভিজাত্য বা নিজের ইগোইস্টিককে সে প্রাধান্য দিয়ে নিজেকে সবসময় ফুটিয়ে তুলতে চায়, তাকে আমরা অনেক সময় বস বলি। বা লিডার বলতে আমরা বুঝি যে আসলে সবার সাথে মিশে যেতে পারে এবং কাজটা আদায় করে নিতে পারে। এই ক্ষেত্রে নতুন জেনারেশন, ওদের প্রতি আপনার কি টিপস থাকবে? আমি মনে করি নতুন জেনারেশনকে অবশ্যই তাদের লিডারশিপ মেন্টালিটি নিয়ে গ্রো করা উচিত। এবং আমি যেহেতু বলবো যে আমি টেকনোলজির যে এই যুগে একজন লিডার কিভাবে হয়, যদি সে জাস্ট কোন একটা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে হাউ টু বিকাম এ পারফেক্ট লিডার, আই এম কোয়াইট শিওর দ্যাট হি উইল গেট ফিউ থাউজেন্ড টিপস, ভিডিও টিপস, অডিও টিপস, এবং আমার মনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাবে। আই থিঙ্ক দে শুড ফলো ইট, দে শুড, মানে ওখান থেকে আসলে মেন্টালিটি বা মাইন্ডসেট। আমি যেটা মনে করি যে মানসিকতার পরিবর্তন ছাড়া কিন্তু আজকে পারফেক্ট লিডার হওয়া সম্ভব না। সেটাই। তো সবচেয়ে শেষে আমরা এসে একটা প্রশ্ন করতে চাই যে অ্যাজ এন এন্টারপ্রেনার বলেন বা যে কোনো প্রফেশনেই বলেন, সাকসেসের কি থিওরি বা সাকসেসের কি শর্টকাট আছে কিনা? আচ্ছা, সাকসেসের আমি মনে করি যে শর্টকাট আছে আবার নাই। শর্টকাট বলতে টেকনোলজি, অবশ্যই শর্টকাট আছে। কারণ একজন লোক যদি টেকনোলজি, আমরা বলি স্মার্টলি, ইয়েস, কারণ আমি
আমি ব্যক্তিগতভাবে যে একটু আগেই যে কথাটা বললাম যে আমি অনেক সময় বলি আমি ট্রাফিক জ্যাম খুব এনজয় করি। যে কেন? বিকজ ট্রাফিক জ্যামের সময় কিন্তু আমি আমার সমস্ত ইমেইল গুলোকে আমি চেক করি, আমার যত কিউতে যত ফাইলগুলো থাকে, আমার টেকনোলজিক্যাল যে ইনভলভমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু আমি করি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে শর্টকাটের সহজ পথই হচ্ছে টেকনোলজি ব্যবহার করা। যেমন আপনি দেখেন যে আজকে একজনকে কোথাও একটা প্রোফাইল, বিজনেস প্রোফাইল তাকে তৈরি করতে হবে, এখন তার পক্ষে সম্ভব না বর্তমান যুগে এসে যে এ টু জেড সে কোনো রিসোর্স দেখা ছাড়া তৈরি করবে। তাকে কি করতে হবে? তাকে কিন্তু WWW তে তাকে ইন্টারনেটে যেতে হবে, সেখান থেকে সে তার বেস্ট রিলেটেড বা যেটাকে তার কমপ্লায়েন্স করে সেই ধরনের একটা পজিটিভ একটা এক্সাম্পলকে নিয়ে সে খুব সহজেই কিন্তু তার প্রিপারেশনটু করতে পারবে। কিন্তু যেটা আগে আমি মনে করি যে কারো পক্ষে 3 মাস 4 মাস সময় লেগে যেত, এখন কিন্তু বর্তমান টেকনোলজির যুগে কিন্তু সেটা দেখা গেল 10 মিনিটে করা সম্ভব। এখন ভিডিও কনফারেন্সিং ও করা যাচ্ছে। সো আমি ইভেন দ্যাট আমি যেটা মনে করি যে দেখেন আপনি একটা মিটিং কন্ডাক্ট করলেন, আপনি মিটিং কন্ডাক্ট করার সময় আজকে মোবাইল ফোনটা অন করে দিয়ে আপনি রেকর্ডারটা অন করে রাখেন, তাহলে আপনার পক্ষে কিন্তু খুব সহজেই সম্ভব যে এই যে মিটিংটা আমি কমপ্লিট করে আসলাম সেটা কি কি আমার উপদেশগুলো আমি দিয়ে আসলাম বা কি কি কমিটমেন্ট গুলো আমি করে আসলাম। সুতরাং অবশ্যই টেকনোলজির যুগে আমি মনে করি অবশ্যই শর্টকাট পথ আছে। ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবুর খান কাছ থেকে অনেক কিছু শুনলাম যে টেকনোলজি ইউজ করে কি করে আমরা আরো এফিশিয়েন্ট হতে পারি, টেকনোলজি মার্কেটে কি কি ধরনের অপরচুনিটিজ আছে। অবশ্যই বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমরা সেই আশায় আজকে ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।